আরিফ আজাদের জীবন যেখানে যেমন বইটা থেকে চাওয়া না চাওয়া অংশটা নিয়ে আজ আমরা কথা বলবো। এটা খুব গভীর একটা ব্যক্তিগত স্মৃতিচারণ। মানে শৈশবের একটা কষ্টের রাত আর অনেক বছর পর বাবা হওয়ার অভিজ্ঞতা, এই দুটোর মধ্যেকার এক আশ্চর্য যোগসূত্র। বিশেষ করে কন্যা সন্তানের জন্ম আর তাকে ঘিরে যে সামাজিক ধারণাগুলো, সেগুলো এখানে খুব জোরালোভাবে এসেছে। আমরা চেষ্টা করব এই যে আবেগঘন যাত্রা, এর ভেতরের দিকগুলো একটু খুলে দেখতে। অবশ্যই। আসলে এই ব্যক্তিগত স্মৃতিগুলোই তো অনেক সময় বৃহত্তর ছবিটা তুলে ধরে, তাই না? একজন মানুষের জীবনের একটা ঘটনা থেকে আমরা হয়তো পুরো সমাজ, পরিবারের ভেতরের জটিলতা, এমনকি প্রজন্ম ধরে বয়ে চলা আবেগের ভারটাও বুঝতে পারি। দেখা যাক এই লেখাটা আমাদের ঠিক কোথায় নিয়ে যায়। চলুন তাহলে শুরু করি। লেখক আমাদের একেবারে ছোটবেলার একটা ঝড়ো রাতে নিয়ে যাচ্ছেন। সময়টা বর্ষাকাল না, কিন্তু বৃষ্টি হচ্ছে অঝরে। মানে অকালের বৃষ্টি যেমন হয়, খুব তুমুল। নিকষ কালো আকাশ, ভেতরে মাটির ঘর, টিমটিমে একটা কুপি জ্বলছে। আর সেই ঘরের দরজার বাইরে দাওয়ায় বসে 4 ভাইবোন, লেখক নিজে, তার বড় আপা রুমু, মারুফা। হুম। ভেতরে কি হচ্ছে ঠিক কেউ জানে না, শুধু বড় আপা একটু ছটপট করছে, উকিঝুঁকি মারার চেষ্টা, একটা চাপা উত্তেজনা সবার মনে। পরিবেশটা কিন্তু খুব প্রতীকী, তাই না? এই যে বাইরের ঝড়, অন্ধকার, একটা অনিশ্চয়তা, এটা ভেতরের থমথমে অবস্থা আর অজানা আশঙ্কারই ছবি। বড় বোনের এই ছটপটানিটা বুঝিয়ে দিচ্ছে ভেতরে গুরুত্বপূর্ণ কিছু একটা হচ্ছে। আর দেখুন, শিশুদের এভাবে আড়ালে রাখা, বিশেষ করে সন্তান জন্মের মতো ঘটনা থেকে, এটা তো সেই সময়ের একটা সামাজিক রীতি ছিল। একদম, একটা গোপনীয়তার ব্যাপার ছিল। হ্যাঁ, একটা পর্দার সংস্কৃতি। আর অপেক্ষারত শিশুদের মনের অবস্থাও দেখুন কেমন আলাদা। বড় আপার চোখে মুখে আশা আর ভয় মেশানো একটা ভাব। ছোট বোন রুমু, সে তার পুতুল খেলায় মগ্ন, তার নাকি বিয়ে হবে। আরেক বোন মারুফা, সে উদাস চোখে আকাশ দেখছে। আর লেখকের নিজের মনে, মানে মায়ের জন্য চিন্তা, কৌতূহলও আছে, মায়ের কি শরীর খারাপ। কারণ ভেতর থেকে মায়ের কোনো সাড়া শব্দ নেই। তার উপর বড় আপা বারবার বলছে একদম চুপ থাকতে। এই যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া, এগুলোও কিন্তু বেশ ইন্টারেস্টিং। বড় বোন, সে হয়তো বয়সের থেকে একটু বেশি দায়িত্ব বা উদ্বেগ কাঁধে নিয়েছে। অন্যদের সারল্য বা এই যে নির্লিপ্তি, এটা হয়তো সেই বয়সের স্বাভাবিকতা। কিন্তু লেখকের মনে মায়ের জন্য যে চিন্তাটা, এটা সন্তানের টান তো বটেই, আবার পরিস্থিতির অস্বাভাবিকতা থেকেও আসছে। এর মধ্যে আবার ওই ধাত্রী মহিলার আশা, আর এসেই আবার ভেতরে চলে যাওয়া, এটা রহস্য আর উত্তেজনা দুটোই বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, অপেক্ষা যেন আর শেষ হয় না। এর মধ্যে লেখক ফিসফিস করে বড় আপাকে জিজ্ঞেসও করল, মায়ের কি শরীর খারাপ? আপা শুধু বলল না। কিছুক্ষণ পর বড় আপাই আবার বলল, চল আমরা হাত তুলে দোয়া করি। লেখকের শিশুমন তো অবাক, দোয়া করব কেন? মায়ের তো অসুখ করে নেই। বড় আপার উত্তরে একটু বিরক্তি ছিল। বড় কথা শিখেছিস, অসুখ হলেই খালি মানুষ দোয়া করে। এই ছোট্ট কথাটুকুর মধ্যেও কিন্তু একটা চাপা টেনশন বোঝা যায়। হ্যাঁ, এই বিরক্তি বা কথাটা এড়িয়ে যাওয়া, এটা হয়তো পরিস্থিতি সামলানোর একটা চেষ্টা। সে হয়তো বুঝতে পারছে কিছু একটা হতে চলেছে, কিন্তু ছোটদের সরাসরি বলতে পারছে না। আবার দোয়া করার প্রস্তাবের মধ্যে একটা ভালো কিছুর আশাও তো আছে। এই দুটো অনুভূতি একসাথে কাজ করছে। আর সেই ভালো কিছুর ইঙ্গিত যেন মিলেও গেল একটু পরে। বড় আপা হঠাৎ হেসে ভাইবোনদের দিকে তাকিয়ে বলল, আমাদের ঘরে আর একটা বাবু আসবে রে। এই খবরে সবচেয়ে অবাক হল রুমু। তার তো ধারণা ছিল শিশুরা আকাশ থেকে পড়ে। সে ভাবছে দরজা বন্ধ রেখে বাবু আসবে কি করে। সে অবশ্য বেশিক্ষণ ভাবল না, আবার খেলায় মন দিল। মারুফা তখনও চুপ, কিন্তু ঠিক তখনই বৃষ্টির শব্দ ছাপিয়ে একটা তীক্ষ্ণ কান্নার আওয়াজ এলো। একদম নতুন শিশুর কান্না। নবজাতকের এই প্রথম কান্না, এটা তো একটা খুব শক্তিশালী মুহূর্ত। লেখক বলছেন তিনি প্রায় আঁতকে উঠেছিলেন। রুমুর চোখে বিস্ময়, এমনকি মারুফাও যেন একটু নড়েচড়ে বসেছে। এরপর ওই ধাত্রী মহিলা দরজা খুলে বেরিয়ে এসে খবরটা দিলেন বড় আপাকে। বললেন, মিনু, তোর বোন হয়েছে, মানে তাদের আর একটা বোন হয়েছে। সাধারণত তো এটা একটা খুশির খবর হওয়া উচিত, কিন্তু লেখক খেয়াল করলেন খবরটা শুনে বড় আপার মুখটা কেমন যেন ম্লান হয়ে গেল, বিষণ্ণ। এ প্রশ্নটাই আসলে গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আনন্দের বদলে বিষণ্ণতা কেন? লেখক এরপর বাবার বাড়ি ফেরার কথা বলছেন। বাবাকে তারা খুব ভয় পেত। তার রাগী লাল চোখ, পাথরের মতো শক্ত হাত, যার এক ঘা খেলেই নাকি জ্বর এসে যায়। আর সবচেয়ে বেশি ভয় পেতেন মা।
বাবার সামনে মায়ের গলা দিয়ে যেন কথাই বেরোতো না। সামান্য এদিক ওদিক হলেই বাবা সে কি রাগ। বাবার এই যে ভয় ধরানোর বর্ণনা আর মায়ের এই ভয়, এটা শুধু ব্যক্তির বৈশিষ্ট্য না, এটা অনেক সময় পরিবারের ভেতরে ক্ষমতার যে একটা অসম বিন্যাস সেটাকেই দেখায়, যেখানে একজনের রাগ বা অসন্তোষ বাকিদের জীবনকে কেমনভাবে নিয়ন্ত্রণ করে। আর বড় আপার বিষণ্ণতার কারণটাও হয়তো এর সাথে যুক্ত। বাবার প্রতিক্রিয়া কি হবে এটাই হয়তো তার আসল ভয় ছিল। হয়তো তাদের পরিবারে বা সেই সমাজে পরপর মেয়ে হওয়াটা সহজভাবে নেওয়া হতো না। ঠিক ধরেছেন, কারণ এর পর যা ঘটল তা ভয়ঙ্কর। কন্যা সন্তানের খবর শুনে বাবা বাড়ি ফিরে যে কাণ্ডটা করলেন, লেখক বলছেন কালবৈশাখীর ঝড়ও তার কাছে কিছু না। সেই রাগী মূর্তির সামনে বাইরের প্রকৃতির ঝড়ও যেন হেরে যায়। কিন্তু সবচেয়ে কষ্টকর দৃশ্যটা এর পর। লেখক দেখলেন উঠোনের কাদাপানিতে তার মা কেমন জড়সড় হয়ে পড়ে আছেন। প্রসবের পর শরীর দুর্বল, উঠে দাঁড়াতে পারছেন না, চেষ্টা করলেই যন্ত্রণায় কোকিয়ে উঠছেন। ঘরের কোণে বড় আপা আর অন্য বোনেরা মাকে জড়িয়ে ধরে ভয়ে কাঁদছে, নতুন শিশুটাও কাঁদছে। আর লেখক এই অভাবনীয় সংকটের সামনে দাঁড়িয়ে একদম বিহল, কি করবেন বুঝতে পারছেন না। এই দৃশ্যটা খুবই মর্মান্তিক। আর এটাকে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা ভাবলে ভুল হবে। এটা আসলে চরম পুরুষতান্ত্রিক মানসিকতার একটা ভয়ঙ্কর প্রকাশ, যেখানে একটা কন্যা সন্তানের জন্ম এতটাই অবাঞ্ছিত যে তার জন্মদাত্রী মাকেও এমন শারীরিক আর মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এটা শুধু নারীর প্রতি অসম্মান না, এটা চরম অমানবিকতা। আর ভাবুন, একটা বাচ্চা বয়সে এমন ঘটনা দেখার যে মানসিক ধাক্কা, সেটা কতটা গভীর হতে পারে, কতটা দীর্ঘস্থায়ী হতে পারে। সেই গভীর অভিঘাতের কথাই যেন মা স্পষ্ট করে দেন এরপরে। মা অনেক কষ্টে উঠে দাঁড়ান সেই বৃষ্টির মধ্যে। বৃষ্টির জলে হয়তো মায়ের চোখের জল বোঝা যাচ্ছিল না, কিন্তু তার কষ্টটা ছিল খুব স্পষ্ট। লেখক মায়ের হাত ধরে ঘরে নিয়ে যেতে চাইলে মা ফুপিয়ে কেঁদে ওঠেন। লেখক মাকে জড়িয়ে ধরেন আর অনুভব করেন একটা অন্যরকম ঝড়, যা বাইরের প্রকৃতির ঝড়ের চেয়েও অনেক বেশি তীব্র। আর সেদিন কান্না ভেজা গলায় মা তাকে শুধু একটাই কথা বলেছিলেন, তোর বাপের মতো হোস নে বাবা। মায়ের এই একটা কথা, তোর বাপের মতো হোস নে বাবা, এর ওজন কিন্তু অনেক। এর মধ্যে শুধু তার নিজের যন্ত্রণা বা রাগ নেই, আছে একটা গভীর আকুতি। ছেলেকে ভবিষ্যতের জন্য একটা নৈতিক পথ দেখানোর চেষ্টা। তিনি চাইছেন তার ছেলে যেন সেই পুরুষতান্ত্রিক আচরণের বাহক না হয়, যা তাকে এত কষ্ট দিয়েছে। এইভাবেই তো মানসিক আঘাত, আবার তা থেকে বের হওয়ার আকাঙ্ক্ষা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায়, কখনো অভিশাপের মতো, কখনো বা সচেতন সতর্ক বার্তা হিসেবে। আর এই সতর্কবার্তা আর শৈশবের ওই গভীর ক্ষত, এগুলো নিয়েই যেন গল্পের দ্বিতীয় ভাগ শুরু হয়। অনেক বছর পরের ঘটনা, আবারও এক ঝড় বৃষ্টির রাত। লেখক বলছেন আজও বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড়ো হওয়ায় লণ্ডভণ্ড প্রকৃতি, কিন্তু পরিস্থিতিটা একদম অন্যরকম। এবার তিনি দাঁড়িয়ে আছেন হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে। ভেতরে তার স্ত্রী রেবেকা প্রসব যন্ত্রণায় অপেক্ষা করছেন তাদের প্রথম সন্তানের। দেখুন, একই রকম পরিস্থিতি, কিন্তু ভূমিকাটা কেমন পাল্টে গেছে। এবার তিনি দর্শক নন, তিনি সেই বাবা যার সন্তানের জন্ম হতে চলেছে। তার মনে ভয়, আশা, আনন্দ সব মেশানো একটা অনুভূতি। অভিজ্ঞতার এই যে চক্রাকারে ফিরে আসা, এটা এখানে খুব স্পষ্ট। শৈশবের সেই রাতের স্মৃতি, সেই ঝড়, সেই অপেক্ষা, সব যেন ফিরে আসছে অন্য রূপে। একই রকম আবহাওয়া, একই রকম অপেক্ষা, কিন্তু এবার তিনি নিজে কেন্দ্রে। এটা তার জন্য একটা গভীর মনস্তাত্ত্বিক মুহূর্ত, তাই না? অতীতের ছায়া বর্তমানকে ছুঁয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মনে পড়ছে ছোটবেলার সেই রাত, মায়ের অসহায় মুখ আর সেই বড় আপার কথা। আপা কয়েক বছর আগেই মারা গেছেন। মনে পড়ছে আপার সেই দোয়া করার প্রস্তাবটা। লেখক ভাবছেন, আপা কি জানত বৃষ্টির সময় দোয়া কবুল হয়? হয়তো সেদিন দোয়া করেছিলেন কিনা তার মনে নেই, কিন্তু আজ করছেন। আকাশের দিকে তাকিয়ে তিনি প্রার্থনা করছেন, হে আল্লাহ, আমার স্ত্রীকে ধৈর্য দিন, এই কষ্টটা সইবার শক্তি দিন। আর আর এখানেই আসল ব্যাপারটা, তিনি চাইছেন আমাকে কন্যা সন্তান দান করুন, আমি কন্যার বাবা হতে চাই। এই প্রার্থনাটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করার মতো। কেন তিনি সুনির্দিষ্টভাবে কন্যা সন্তান চাইছেন, যেখানে তার নিজের ছোটবেলার অভিজ্ঞতা জুড়ে আছে,
কন্যা সন্তান হওয়া নিয়ে বাবার চরম খারাপ প্রতিক্রিয়া আর মায়ের অবর্ণনীয় কষ্ট। এই ইচ্ছেটা আসলে কোথা থেকে আসছে? এটা কি শুধুই বাবার প্রতি একটা নীরব প্রতিবাদ, নাকি আরও গভীর কিছু? সম্ভবত এটা তার মায়ের সেই কথাটা, তোর বাপের মতো হোসনে, এর প্রতি একটা দায়বদ্ধতা। তিনি যেন সচেতনভাবেই তার বাবার প্রত্যাখ্যান করা বিষয়টাকেই গ্রহণ করতে চাইছেন, অতীতের ক্ষতটা সারিয়ে তোলার একটা পথ খুঁজছেন। এবং তার প্রার্থনা পূরণও হয়। কিছুক্ষণ পর নার্স হাসি মুখে বেরিয়ে এসে খবর দেন, আপনার মেয়ে হয়েছে। লেখক সেই মুহূর্তের অনুভূতি বর্ণনা করছেন, বলছেন বাঁধ ভাঙা আনন্দের কথা। তার মনে হচ্ছে আল্লাহ এত দ্রুত তার মনের কথা শুনে ফেললেন, তাকে কন্যার বাবা বানালেন, যেন তার ডাকটা সরাসরি স্রষ্টার কাছে পৌঁছে গিয়েছে। এই মুহূর্তটা শুধু ব্যক্তিগত আনন্দের না, এর একটা বৃহত্তর অর্থ আছে। এটা একটা নেতিবাচক চক্র ভাঙার প্রতীকী মুহূর্ত। শৈশবের যে অভিজ্ঞতা তাকে এত কষ্ট দিয়েছিল, বড় হয়ে তিনি ঠিক তার উল্টো একটা বাস্তবতা তৈরি করছেন। বাবার কাছে যা ছিল অপ্রিয়, ছেলের কাছে সেটাই পরম আকাঙ্ক্ষার। এটা হল সচেতন পছন্দের মাধ্যমে অতীতের আঘাতকে জয় করার একটা দারুণ উদাহরণ। নার্স যখন শিশুটিকে তার কোলে দেন, তিনি ভালো করে মেয়ের মুখটা দেখেন। আর তার মনে হয় এ তো দেখতে একদম তার মায়ের মতো, সেই মায়ের মুখ যিনি বুকের কষ্ট নিয়ে তার চোখের সামনেই মারা গিয়েছিলেন। তার মনে হতে থাকে এই মেয়ের রূপে যেন তার মাই আবার ফিরে এসেছেন তার কোলে। সেই মা যিনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে বলেছিলেন, তোর বাপের মতো হোসনে বাবা। এটা খুব হৃদয়স্পর্শী একটা উপলব্ধি। নবজাতকের মধ্যে প্রয়াত মায়ের ছায়া দেখা, এটা শুধু চেহারার মিল নয়, এটা হয়তো লেখকের অবচেতন মনের গভীর সংযোগ। মায়ের ওই শেষ কথাগুলো, ওই আকুতি তার জীবনের অংশ হয়ে গেছিল। কন্যা সন্তানকে পেয়ে তিনি হয়তো সেই সংযোগটাকেই পূর্ণতা দিতে চাইছেন। একদম শেষে লেখক তার ছোট্ট মেয়ের কপালে চুমু খেয়ে ফিসফিস করে যে কথাটা বলেন, তাতেই যেন পুরো বৃত্তটা সম্পূর্ণ হয়। তিনি বলেন, মা দেখো, আমি আমার বাবার মতন হইনি। এই সমাপ্তিটা এক কথায় অসাধারণ। এখানে লেখক শুধু তার মেয়েকে পরম ভালোবাসায় গ্রহণ করছেন না, তিনি আসলে তার মায়ের স্মৃতির কাছে, মায়ের সেই আকুতির কাছে একটা জবাব দিচ্ছেন। তিনি যেন মাকে নিশ্চিত করছেন যে তিনি সেই কষ্টের ইতিহাসের পুনরাবৃত্তি করেননি। তিনি অন্যরকম একজন মানুষ হয়েছেন, অন্যরকম একজন বাবা হয়েছেন। এটা একই সঙ্গে নিরাময়, প্রায়শ্চিত্ত এবং ভালোবাসার একটা চূড়ান্ত প্রকাশ। অতীতের অন্ধকারকে জয় করে আলোয় ফেরার গল্প। আর এই পুরো গল্পটা থেকে মূল কোন ভাবনাগুলো আমরা নিতে পারি? এটা তো একটা দীর্ঘযাত্রার গল্প, তাই না? শৈশবে বাবার ওই পুরুষতান্ত্রিক আচরণের শিকার হয়ে বোনের জন্ম নিয়ে যে মানসিক কষ্ট তৈরি হয়েছিল, সেখান থেকে বহু বছর পর নিজে বাবা হওয়ার সময় দাঁড়িয়ে সচেতনভাবে অন্য একটা পথ বেছে নেওয়া। শুধু তাই না, বিশেষভাবে কন্যা সন্তান কামনা করে এবং তাকে স্বাগত জানিয়ে যেন অতীতের সেই ক্ষতটা সারিয়ে তোলার একটা আন্তরিক চেষ্টা। একদম। কয়েকটা মূল বিষয় এখানে খুব স্পষ্ট। প্রথমত, প্রজন্ম থেকে প্রজন্মে মানসিক আঘাত কিভাবে চলতে পারে, মানে যাকে বলে জেনারেশনাল ট্রমা। দ্বিতীয়ত, বাবা মায়ের আচরণ, বিশেষ করে বাবার আচরণ, সন্তানের মনে কতটা গভীর আর দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পারে। তৃতীয়ত, কন্যা সন্তানের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি আর তার ফলে তৈরি হওয়া পারিবারিক সংঘাত, যা লেখকের বাবার প্রতিক্রিয়ায় খুব পরিষ্কার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, সচেতন পছন্দ, ভালোবাসা আর সহানুভূতি দিয়ে এই নেতিবাচক চক্রগুলো ভেঙে বেরিয়ে আসার সম্ভাবনা। এই কাহিনী আমাদের দেখায় যে অতীত আমাদের প্রভাবিত করলেও আমরা সচেতনভাবে সেই প্রভাবকে ভালো দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি। আরিফ আজাদের চাওয়া না চাওয়া থেকে পাওয়া এই বিশ্লেষণটা সত্যিই অনেক কিছু ভাবায়। শৈশবের কষ্টকর স্মৃতি থেকে প্রাপ্তবয়স্ক জীবনের একটা অর্থপূর্ণ উত্তরণ, এই পরিবর্তনটা মনে রাখার মতো। এই আলোচনার শেষে উৎসের ভিত্তিতে একটা প্রশ্ন মনে আসছে। এই কাহিনীটা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। আমাদের অতীতের অভিজ্ঞতাগুলো, বিশেষ করে শৈশবের ওই নাড়া দেওয়া ঘটনাগুলো, কতটা নীরবে আমাদের বর্তমানের সিদ্ধান্ত, ইচ্ছে, এমনকি ভয়গুলোকেও নিয়ন্ত্রণ করে। আর সবচেয়ে বড় প্রশ্ন হল, আমরা কি সবসময় এই প্রভাব সম্পর্কে সচেতন থাকি, নাকি না জেনেই অতীতের দেখানো পথে হেঁটে চলি?
আর যদি সচেতন হই তাহলে সেই সচেতনতা ব্যবহার করে আমরা কি পারি আমাদের নিজেদের আর পরের প্রজন্মের জন্য আরও ভালো, আরও সুস্থ একটা পথ তৈরি করতে, যেমনটা এই গল্পের প্রধান চরিত্র করেছেন। এটা একটা ভাবনার বিষয়।